ইনোভেশনের একটা জরিপ আজকে প্রকাশিত হলো, সে বিষয়ে আসতে চাই রুমিন ফারহানা আপনার কাছে। এখানে বিএনপির ভোট 40% আশপাশে, কিন্তু 6 মাস আগে তারা যা করেছিলেন তার থেকে খানিকটা কমেছে। এর পাশাপাশি সবারই মোটামুটি ভোট কমেছে, শুধুমাত্র একটি দল বাদ দিয়ে। আর এর পাশাপাশি অনেকে বলছেন, তারা বলছেন যে 18% মতন মানুষ তারা আওয়ামী লীগকে ভোট দিতে চান। এখন এই জরিপগুলো খুবই অল্প সংখ্যক মানুষের উপর, ধরুন 10,413 জন ভোটার তারা এখানে দিয়েছেন। এগুলো আসলে ভোটের আসল হিসেব সম্পর্কে কোনো ধারণা দেয় কিনা, জাকসু নির্বাচনে যা হলো সেটাও আসলে ভোট সম্পর্কে কোনো ধারণা দেয় কিনা, এবং বিএনপির নিজস্ব কোনো জরিপ আছে কিনা, তারা মাঠ পর্যায়ে আসলে কি দেখছেন? দেখুন, নিঃসন্দেহে বিএনপির ভোট বেড়েছে। বলতে গত 15 বছর তো ভোট দেওয়ার কোনো সুযোগ ছিল না, সুতরাং আমাদের কাছে কোনো স্ট্যাটিস্টিক্স নাই, আমাদের কাছে কোনো চিত্র নাই, আমাদের কাছে কোনো সেই অর্থে কোন দলটা মানুষের কাছে জনপ্রিয় হচ্ছে, কোন দলটার জনপ্রিয়তা কমছে, এটা জানবার কোনো মেকানিজম গত 15 বছর ছিল না। সো এখন অনেকেই জরিপ চালাচ্ছেন, কিন্তু এই জরিপগুলো আসলে কতটুকু প্রকৃত চিত্র ধরে নিয়ে আসছে সেটাও একটা প্রশ্ন। ধরুন, আপনি যদি এইজ গ্রুপ কোনটা জরিপের, সেটার উপর অনেকখানি ডিপেন্ড করে যে কোন দলের ভোট বাড়া বা কমা দেখা যাবে। আপনার রুরাল এরিয়ায় করছেন না আরবানের এলাকায় করছেন? রুরাল এরিয়ায় যদি করেন, আপনি কোথায় করছেন? আপনি কি রংপুরের দিকে করছেন, আপনি কি খুলনার দিকে করছেন, আপনি কি ফরিদপুরের দিকে করছেন, আপনি কি বগুড়ার দিকে করছেন? 64 জেলার মোটামুটি 521টি ওয়ার্ডে করা হয়েছে। এবং গ্রামাঞ্চলে করেছে এবং শহরাঞ্চলে দুটাই মিক্স ছিল। 10,000-এর একটা স্যাম্পল বোধহয় তারা করেছে। সো এটাতে একটা মানে বৃহৎ চিত্র হয়তো পাওয়া যায়, কিন্তু ভোটের মাঠে না যাওয়া পর্যন্ত, বাংলাদেশে একটা সত্যিকার অর্থে ভোট না হওয়া পর্যন্ত কিন্তু আমাদের পক্ষে বলা সম্ভব নয়। ধরুন, ডাকসু এবং জাকসু নির্বাচনে কিন্তু অনেকেই ভীষণ বিস্মিত হয়েছেন যে বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেখানে দীর্ঘ সময়ে বাম রাজনীতি দাপটের সঙ্গে চলেছে, সেইখানে কি করে জামাত শিবিরের রাজনীতি এতটা পপুলার হয়ে গেল। কিন্তু বাস্তবতা হচ্ছে সেটা হয়েছে, এবং বাস্তবতা হচ্ছে যে আমরা মাথায় আনি নাই যে গত 15 বছর লীগের ভিতরে ঢুকে 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 জামাত শিবির কিন্তু তাদের রাজনীতিটাকে চালু রেখেছে, এবং সেখানে যেটা হয়েছে, একটা শক্ত নেটওয়ার্ক কমন স্টুডেন্টদের সাথে জামাতের তৈরি হয়েছে, এবং সেটা খুব স্বাভাবিক। ধরুন, প্রকৃত লীগের 2 জন কর্মী সাথে যখন শিবিরের একজন কর্মী থাকেন, এবং যখন শিবিরের কর্মীর কমন স্টুডেন্টদের কাছে যান, তাদের সঙ্গে যোগাযোগ করেন, যোগাযোগ রাখেন, যোগাযোগ মেনটেন করেন, দেখা যায় যে ওই দুজন যেই পাওয়ার এক্সারসাইজ করছে, শিবিরের কর্মী হয়তো সেভাবে পাওয়ার এক্সারসাইজ করে না। সেই মানুষের কাছে আরেকটু প্রো পিপল হিসেবে, আরেকটু বন্ধু হিসেবে যায়, কিন্তু সে একই সঙ্গে তার রাজনীতিটাও জারি রাখতে পারে, না হয়তো সে ক্যাম্পাসে ঢুকতে পারতো না, সেই রাজনীতিটাও সে জারি রাখতে পারে। সো এইভাবে জামাতের একটা সুবিস্তৃত নেটওয়ার্কিং আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এটা প্রমাণিত হয়েছে নির্বাচনের পর। 2 হচ্ছে জামাতের প্ল্যানিং, যেটা হয়তো ক্লিক করেছে, যেটা হয়তো অন্যান্য প্যানেলগুলো সেভাবে দিতে পারে নাই। তাদের ডাইভার্সিফাইড একটা প্যানেল তারা দিতে পেরেছে, অন্য দলগুলো হয়তো সেভাবে করতে পারে। এখানে একটা ব্যাপার কি কাজ করেছে যে বিএনপি এবং আওয়ামী লীগ দুটো দলই তাদের ছাত্র সংগঠন বিভিন্ন সময় ক্ষমতায় ছিল, এবং হলের পরিস্থিতির সাথে ছাত্রছাত্রীদের হয়তো খানিকটা জানা রয়েছে, এবং তারা হয়তো নতুন কিছু চেষ্টা দেখতে চেয়েছেন যে ছাত্র শিবির এখানে যদি আসে তারা কি করে। সেই একই ব্যাপার জাতীয় নির্বাচনে আসলে কেমনভাবে প্রভাব ফেলবে, এবং চাঁদাবাজি যে অভিযোগগুলো এখন পর্যন্ত আসছে, বিএনপি যদিও দলীয়ভাবে ব্যবস্থা নিচ্ছে, কিন্তু দিন শেষে তো এই জিনিসগুলো ঘটে চলেছে, সেটার প্রভাব পড়বে কিনা নির্বাচনের উপর? কিছুটা প্রভাব পড়বে, তবে আমি এখানে বলবো, শহরে বিষয়গুলো নিয়ে যতটা শোরগোল হয়, একেবারে প্রত্যন্ত এলাকায়, বিশেষ করে ধরেন আমি যেই এলাকাটা কাজ করছি ব্রাহ্মণবাড়িয়ার, সেখানে কিন্তু হ্যাঁ এগুলোকে সমস্যা হিসেবে দেখা হয়, কিন্তু ঢাকায় বিষয়টাকে যতটা ম্যাগনিফাইড করা হয় ততটা কিন্তু একেবারে গ্রামে না। এবং গ্রামগুলোতে যেটা হয়, মানে গ্রামাঞ্চলে যেটা হয়, ওখানে কিন্তু ভোট একদম ভাগ করা, মানে এটা হচ্ছে বিএনপির ভোট, এই পরিবারগুলো বিএনপির বাইরে কখনো ভোট দেবে না, এই পরিবারগুলো আওয়ামী লীগের ভোট, এরা আওয়ামী লীগের বাইরে কখনো ভোট দেবে না। ওরা যে নতুন কিছু ট্রাই করবে, এই ট্রাই করার যে অ্যাডভেঞ্চারিজম, সেটা কিন্তু আমরা তরুণদের মধ্যে যতটা লক্ষ্য করি, শহরাঞ্চলে যতটা লক্ষ্য করি, গ্রামীণ অ্যাটমসফিয়ারে কিন্তু
অতটা বোধহয় অ্যাডভেঞ্চারিজম এই যে হয় না। যারা আওয়ামী লীগের ভোটার ছিলেন ঐতিহাসিকভাবে তারা আসলে কি ভাবছেন? আপনি তো এলাকায় যাচ্ছেন, তাদের চিন্তাটা কি? তারা সেফটি সিকিউরিটি চাচ্ছে এই মুহূর্তে। মানে এলাকায় আমার বিরুদ্ধে ভুয়া মামলা হবে না, এলাকায় আমি আমার বাড়িতে থাকতে পারবো, কিংবা আমার ছোটোখাটো যদি কোনো ব্যবসা থাকে সেটা আমি আমার মতো করে চালাতে পারবো, আমার ফ্যামিলিটা আমি রান করতে পারবো, কোনো রকম কোনো পলিটিক্যাল মানে আমার উপরে কোনো রকম কোনো নিবর্তন আসবে না, এই সেফটিটা তারা চাইছে। এবং এই সেফটিটা যেই প্রার্থী এনশিওর করতে পারবে সেই প্রার্থীকেই তারা ভোট দেবে। আর কিছু আছে যেটা হয়তো আওয়ামী লীগের একেবারে কোর ভোট, ওই ভোটটা কোথাও তারা দিবে না, ওনারা হয়তো ভোট কেন্দ্রেই যাবেন না। সে কারণেই মানে আপনি যদি জরিপগুলো দেখেন দেখবেন যে অনেক কম মানে আওয়ামী লীগের, যদিও এবার দেখলাম লাস্ট জরিপে 8 থেকে 19-এ উঠে গেছে, 18 পয়েন্ট সামথিং। সো এটাও কিন্তু আমাদের এক ধরনের ব্যর্থতাকে ইঙ্গিত করে, যেটা আপনি বিরতিতে যাবার আগে আমাকে প্রশ্ন করছিলেন যে আমাদের মধ্যে যে এত বিভক্তি, জুলাই অভ্যুত্থানে যখন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিলাম, যখন আমরা একসাথে রক্ত দিয়েছি, যখন আমরা একসাথে স্লোগান দিয়েছি, যখন আমরা একসঙ্গে পথে নেমে এসেছি, মিছিল করেছি, তখন আমাদের মধ্যে যে ঐক্যটা ছিল এবং তখন আমাদের মধ্যে যেই এক ধরনের ভ্রাতৃত্ববোধ এবং বন্ধনটা ছিল, সেটা তো এখন উই হ্যাভ লস্ট দ্যাট। সো সেটাও একটা বড় কারণ আওয়ামী লীগের মাথা চাড়া দেবার, এবং প্রতিদিন কিন্তু তাদের মিছিল বড় হচ্ছে, আমাদের ব্যর্থতায় তাদের মিছিলকে আরো লম্বা করছে। জি, ধন্যবাদ। সাওয়ার তুষার, আপনার কাছে ফিরে আসি। এনসিপি তো নতুন রাজনৈতিক বন্দোবস্তের আলাপ দিয়েই মাঠে আসলো, এবং সে পথে আসলে আপনারা কতদূর এগোতে পারলেন, এবং এই ধরনের জরিপে যখন 5% আশেপাশে আপনাদের ফলাফলটা আসে, সেটার ব্যাপারে আপনারা কি ভাবেন? বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে একেবারে সম্মুখ সারির নেতৃত্ব এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন, তাদের যে ধরনের ফলাফল আসলো, সেটাও আপনাদের আসলে কিভাবে ভাবিয়েছে? প্রথমে জরিপের ব্যাপারে বলি যে জরিপে একটা জিনিস আমি খেয়াল করলাম, এখানে ম্যাক্সিমাম যারা অংশগ্রহণকারী তারা একটা কথা বলেছেন যে যোগ্য প্রার্থীদের ভোট দেব। তো এনসিপির প্রধান চ্যালেঞ্জটা কি? আমি মনে করি যে এনসিপির চ্যালেঞ্জ হচ্ছে যে আপনি একটা দল হিসেবে মানে আত্মপ্রকাশের পরে 1 বছর হওয়ার আগে আপনাকে একটা ন্যাশনাল ইলেকশন ফেস করতে হবে। আর এই যে সামনের ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, সেখানে আমার মানে 28 ফেব্রুয়ারির আগে নির্বাচন হবে, আমি অফিসিয়ালি 1 বছর হওয়ার আগে আমাকে একটা ন্যাশনাল ইলেকশন ফেস করতে হবে, ফলে এটা একটা মেজর চ্যালেঞ্জ। কিন্তু এই যে জিনিসটা যোগ্য প্রার্থীকে ভোট দেবো, এনসিপির তো এখনও ধরেন জামায়াত ইসলামের মোটামুটি, সেদিনও গতকালকে একজন জামায়াত নেতা বলছিলেন একটা টক শোতে যে 296 জন প্রার্থী রেডি, মানে কে কোন আসনে, বিএনপিরও মোটামুটি, হ্যাঁ বিএনপিরও এরকম। তো এনসিপির কিন্তু এখন সেরকম না, এবং এনসিপির এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, যাদেরকে সেন্ট্রাল পর্যায়ে দেখা যাচ্ছে, তারাই যে শুধু প্রার্থী হবেন এরকম কিন্তু না। আমাদের যখন নির্বাচনটা ঘনিয়ে আসবে তখন কিন্তু বিভিন্ন জায়গা থেকে যারা গ্রহণযোগ্য ব্যক্তি, যাদের জনপ্রতিনিধি হওয়ার আকাঙ্ক্ষা আছে, যারা আমাদের রাজনীতিটাকে বিশ্বাস করে বা ওন করে, তারা কিন্তু এখানে প্রার্থী হিসেবে, এবং তখন যে এখন যেমন মনে হচ্ছে যে সবাই তরুণ, সবাই একই এজের, এরকম ব্যাপার থাকবে না। এবং আমরা যে সমন্বয় সভা করলাম সেখানেও একই চিত্র, যে জেলা উপজেলা পর্যায়ে যারা নেতৃবৃন্দ তারা কিন্তু সবাই, মানে যেহেতু আমাদের একটা ক্রাইটেরিয়া ছিল যে 40 হইতে হবে আপনার প্রধান সমন্বয়কারীর বয়স, মানে অ্যাটলিস্ট 40, তো সেরকম এখন এই ধরনের মানুষরা যখন আসবে, আমরা যদি যোগ্য প্রার্থীদেরকে আনতে পারি 200+ আসনে অন্তত, তাহলে কিন্তু এই যে এখন যেই চিত্রটা আপনি দেখতে পাচ্ছেন, জরিপ তো আমি গত মে মাসে একটা জরিপ দেখেছি সম্ভবত ওনাদেরই, যে সেখানে বলা হচ্ছিল যে এনসিপির 15% সমর্থন আছে সারা দেশে, তখন 3rd পজিশন। তো এইটা সবসময় এরকম কমবে বাড়বে, এবং সবসময় আমার মনে হয় সুইং হবে, এবং সামনে যত এনসিপি সাংগঠনিক কার্যক্রম বাড়াবে, ধরেন এখন যে এই যে 64টা জেলায় 500 কত ওয়ার্ডে 521টা ওয়ার্ডে, সব জায়গায় কিন্তু আমাদের এখনো কমিটি হয়নি, ফলে সমর্থন মানে উঠিয়ে আনার জন্য যে সাংগঠনিক কাঠামো দরকার, এটা এখন আমাদের সমস্ত জায়গায় হয়নি, এটা হচ্ছে, মানে আমরা উপজেলা কমিটি আছে, এখন আমরা আরো নিচের দিকে কমিটিগুলো। বিশ্ববিদ্যালয়ে তো স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হয় যে আপনাদের একটা শক্ত জোরালো অবস্থান থাকার কথা, সেখানকার ফলাফলটা আপনারা কি? বিশ্ববিদ্যালয়ের ফলাফল অবশ্যই, যেটা আপা বলেছেন, আমার কাছে এরকম মনে হয় যে রাজনীতি করার কথা আমরা বলেছি যে আমরা এই ধরনের রাজনীতি করব, এই রাজনীতি ছাত্র শিবির করতে পেরেছে বা অন্তত দেখাতে পেরেছে নির্বাচনের আগে, এই কারণেই তারা সাফল্য পেয়েছে, আমরা সেটা করতে পারিনি। মানে আমাদের যারা ছাত্র সংগঠন, নিশ্চয়ইভাবেই এখানে সমন্বয়হীনতা ছিল এবং দুর্বল সাংগঠনিক ব্যাপার ছিল, এবং হলগুলোতে কমিটি ছিল না, এই সমস্ত কিছু মিলে, এবং আবার বিভিন্ন জায়গায় দেখা গেছে যে একাধিক প্রার্থী হয়েছে এক একটা পদে। হ্যাঁ, এই যে সমন্বয়হীনতা এবং এক ধরনের আমি বলবো যে অন্তর্কোন্দলও এখানে প্রকাশ পেয়েছে, এগুলোর কারণেই আসলে এই রেজাল্টটা, যেটা মানে আমি বলবো যে খারাপ রেজাল্ট হয়েছে আর কি। কিন্তু এখান থেকেও শিক্ষা আছে যে এখন তারা যদি ডাকসু নির্বাচনে যারা জয়ী হয়েছে,
তারা যে কথাটা বলে এখানে প্রতিনিধি হয়েছেন সেই রাজনীতি যদি তারা না করেন বা সেটা যদি ডেলিভার না করেন তাহলে কিন্তু বিরোধী রাজনীতি করার সুযোগ আছে। এবং আজকেও আমি দেখলাম যে 3 জন ভিপি প্রার্থী যারা ছিলেন এবং হেভিওয়েট প্রার্থী ছাত্রদল সমর্থিত প্রার্থী উমামা ফাতেমা এবং আব্দুল কাদের, এই 3 জন কিন্তু আমি দেখলাম যে ভাইস চ্যান্সেলরের সাথে দেখা করেছেন নির্বাচনের অনিয়ম সংক্রান্ত নানা বিষয় আশয় নিয়ে। তো যদি সেগুলো হয় সেগুলোও কিন্তু আপনার মানে তদন্ত করার ব্যাপার আছে। কিন্তু যেটাই হোক যে একটা নির্বাচন হয়েছে এবং আমরা ভোটারদের তরফ থেকে খুব বড় ধরনের কোনো আপত্তি দেখি নাই, ভোটাররা এই নির্বাচনে বলেন নাই যে কোনো অনিয়ম হয়েছে। তো এইখান থেকে সাংগঠনিক দুর্বলতা অবশ্যই আছে এবং যেহেতু ম্যাক্সিমাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ম্যাক্সিমাম দলের মধ্যে চলে এসেছে, ফলে ছাত্র সংগঠনের আপনার একটা দৃশ্যমান শূন্যতা তৈরি হয়েছে, সেখান থেকে এই রেজাল্ট। এনসিপির তরফ থেকে যে বলা হচ্ছিল যে তারা পুনরো রাজনৈতিক ধারাটা ভেঙে নতুন কোনো রাজনীতি করে দেখাবেন বা সেটা সামনে আনবেন, সেটা কি আপনারা করতে পেরেছেন? আর যদি না পেরে থাকেন সেটার কারণটা কি? পুরোপুরি যে পারা যাচ্ছে তা বলবো না, বা পুরোপুরি যে আমরা পারছি সেটা না। কারণ হচ্ছে যে আমরা তো বলেছি নতুন বন্দোবস্তের কথা এবং নতুন ধরনের একটা রাজনীতি করব, কিন্তু এটা তো শুধু আমরা একা চর্চা করে সবসময় পারা যাবে সেরকম না। এলাকা ভিত্তিক যে, বিশেষত এলাকা ভিত্তিক যে রাজনীতি, সেখানে যে পরিস্থিতি বিরাজ করে, ওইখানে যদি আমরা শুধু নতুন বন্দোবস্তের কথা বলি তাহলে আসলে এক্সিস্টিং যে 2 দল তাদের সাথে পেরে ওঠা আসলে শুধু মানে কষ্টকর হবে সেটা না, এটা অসম্ভব ব্যাপার। এ কারণে পুরনো কিছু কিছু চর্চার মধ্যে কিন্তু আমাদের কেউ কেউ ঢুকে যাচ্ছে, সেইটার ব্যাপারে আমরা অবশ্যই সচেতন আছি এবং আমরা চেষ্টা করছি যে এইটা থেকে নতুন কায়দায় কিভাবে আসলে একটা সমীহ জায়গা নিয়ে দল হওয়া যায়। এটা কিন্তু খুব চ্যালেঞ্জ, মানে পুরো স্ট্রাকচারটাই এরকম যে এটা আসলে নতুন রাজনীতিকে সাপোর্ট করে না। আমরা এর মধ্যে থেকেই চেষ্টা করছি আবার নির্বাচনে অংশ নিতে হবে, কারণ নির্বাচনে অংশ না নিলে নির্বাচন পরবর্তী যে ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্ক, এটার তো আমরা অংশ হব না। এই চ্যালেঞ্জগুলো দিয়েই কিন্তু এনসিপিকে এগিয়ে যেতে হচ্ছে এবং আমি বিশ্বাস করি যে নির্বাচনের পরে এনসিপি তার রাজনীতিটা করার সুযোগ আরও বেশি পাবে।